তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ভালো রেজাল্টের জন্য অবশ্যই বইটা পড়তে হয় আমরা জানি, কিন্তু সেই বইটা প্রপার ভাবে পড়তে হবে। অর্থাৎ বইয়ের কোন কোন পার্ট থেকে কোন ধরনের লাইনগুলো ইম্পর্টেন্ট আছে, কোথা থেকে প্রশ্ন আসে, সেগুলো যদি ডিটেলস অ্যানালাইজ করে কোড করে অর্থাৎ কোডিং করে তুমি পড়তে পারো, তোমার রেজাল্ট এমনি ভালো হবে। যেহেতু তুমি টপার স্টুডেন্ট, তার জন্য সবসময় অ্যাডভান্স থাকতে হবে, সবার থেকে ডিফারেন্স লেভেলে ভাবতে হবে, সব থেকে সেরা রেজাল্ট করতে হবে। চলো ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করি। তোমাদের বইয়ে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার সাজেশন আমরা দেখি। অবশ্যই মন দিয়ে পড়ো, যেহেতু পরীক্ষা চলে এসছে। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টার রয়েছে। এবার চলো প্রথম চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নেই। পেজ নাম্বার 2 বের করো। দেখো এখানে বলা আছে যে তাই ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা যায়, যেমন লেখো, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। তার মানে ইতিহাসের উপাদানগুলো কি? লেখো হতে পারে, মুদ্রা হতে পারে, স্থাপত্য, ভাস্কর্য এবং লিখিত উপাদান হতে পারে। এরপরে দেখো লেখো কাকে বলে। এখানে বলেছে পাথর বা ধাতুর হাতে লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলোকেই বলে লেখো। তাম্র লেখো উদাহরণ হতে পারে, শিলালেখো উদাহরণ হতে পারে। এই ব্যাপারে ডিটেলস ক্লাস দেখো আমার আছে, স্পেশাল ক্লাস, ওগুলো অ্যাটেন্ড করো, ওখানে ডিটেলস বোঝানো আছে। এই ভিডিওতে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে বলবো। এবার 3 নম্বর পৃষ্ঠার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেন? দেখো আছে হেরোডোটাস। প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেন? আমাদের বলতে হবে হেরোডোটাস। এই দেখো আছে, এটা স্টার দিয়ে রাখো। প্রথম চ্যাপ্টারে তেমন প্রশ্ন হয় না, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়। পেজ নাম্বার 7 দেখো দ্বিতীয় চ্যাপ্টার, নিচের দিকে দেখো লেখা আছে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখ রয়েছে। অনেক সময় প্রশ্ন হয় যে অর্থশাস্ত্র কে লিখেছেন? আমাদের বলতে হবে কৌটিল্য। রঘুবংশম কাব্যটি কার লেখা? আমাদের উত্তরে বলতে হবে কালিদাস। এই দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে, এগুলো কিন্তু স্টার দিয়ে রাখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এবার সুবা দেখো আইনি আকবরী কার লেখা? উত্তর হবে দেখো আবুল ফজল। এই যে এখানে দেখো লেখা আছে। এইভাবে কিন্তু প্রশ্ন করা হয় যে আবুল ফজল কি লিখেছেন? আমাদের বলতে হবে আইনি আকবরী। তখন বাংলাকে কি বলা হতো? বলতে হবে সুবা বলা হতো, অর্থাৎ সুবা বাংলা বলা হতো, বা সুবা মানে প্রদেশ বা রাজ্য, অর্থাৎ বাংলা রাজ্য বলা হতো। পেজ নাম্বার 8 বের করো। দেখো এখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য রয়েছে। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। অর্থাৎ কোন অংশ পশ্চিমবঙ্গ হলো সেটা হচ্ছে, দেখো এখানে বলছে যে পশ্চিম ভাগ, আর এদিকে দেখো বলছে যে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। আর একটু টপিক দেখো যে ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে, তারপরে নাম হলো কি পূর্ব পাকিস্তান। এবং তার সঙ্গে সঙ্গে দেখো বলেছে 1971 খ্রিস্টাব্দে একটি স্বাধীন দেশ হইল, যেটার নাম হচ্ছে কি বাংলাদেশ। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট লাইন চলে আসো পূর্ণবর্ণ। এখানকার শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় ঘুরিয়ে দেয় যে পূর্ণবর্ণের মধ্যে কোন কোন এলাকাগুলো রয়েছে। তারপরে দেখো বরেন্দ্র, অবশ্যই এটা পড়বে, যেগুলো কোডিং করা স্টার করা অবশ্যই পড়বে। দেখো বঙ্গ সম্পর্কে অনেক সময় 2 নম্বরের প্রশ্ন হয়, অনেক সময় এখান থেকে কোনো কিছু কিছু শর্ট প্রশ্ন হয়। যেরকম বঙ্গ ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। তাহলে যদি প্রশ্ন হয় যে বঙ্গ এলাকাটা কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর মধ্যে অবস্থিত, বলতে হবে পদ্মা এবং ভাগীরথীর মাঝে। পেজ নাম্বার 9 এখানকার কিছু ইম্পর্টেন্ট দেখো, বঙ্গাল বলছে, বেঙ্গলটা কোনটা। আর এখানে দেখো কোডিং করা কিছু লাইন দিলাম যে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল শুভভূমি। আচ্ছা, এটা স্টার দিয়ে দেখো। নেক্সট দেখো বলছে যে মহাভারতের গল্প এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাঁসাই, যেটাকে কংসাবতী বলি, নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকার অন্তর্গত ছিল। তার মানে মহাভারত থেকে ছিল একটা বড় একটা এলাকার সম্পর্কিত। স্টার দিয়ে রাখো। হেরিকেল কি? দেখো পৃষ্ঠা নাম্বার 10 পাবে, হেরিকেল সম্পর্কে এখানে বলা আছে। নেক্সট দেখো পৃষ্ঠা নাম্বার 11 কর্ণ সুবর্ণ সম্পর্কে অনেক তথ্য এখানে পাবে, অনেক সময় শর্ট প্রশ্ন হয়। দেখো চিরটি বর্তমান নাম কর্ণ সুবর্ণ রেজিস্ট্রেশন, কাছে রাজার বাড়ির প্রাচীন রক্তমৃত্তিকা, যেটা রাঙামাটি বলে, বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে। কর্ণ সুবর্ণ কোথায় অবস্থিত বা গৌড়ের রাজধানীর নাম কি? দেখো কর্ণ সুবর্ণ, যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমি কোডিং করে দিলাম, অনেকগুলো স্টার দিবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একজন বৌদ্ধ পর্যটক ভারতে এসেছিল, তার নাম সুয়ানজাং, এখানে বলা হচ্ছে। তারপর দেখো লোটো মা চিহো, এটা কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বৌদ্ধ বিহারের নাম কি? লোটো মা চিহো। আচ্ছা নেক্সট নিচে দেখো আরও কিছু লাইন কোডিং করা থাকলো, এগুলো ইম্পর্টেন্ট কম, একটু জানার জন্য দরকার আছে। পেজ নাম্বার 12 শশাঙ্ক ধর্মীয় বিশ্বাস ছিলেন শৈব এবং শিবের উপাসক। দেখো এখানে কিছু তথ্য পাবে যে অর্য মঞ্জুশ্রী শ্রীমূলক নামক বৌদ্ধ গ্রন্থ এবং সুজান জাঙ্গের ভূমির বিবৃতিতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে, একটু পড়ে রাখবা। হর্ষচরিত, দেখো এখানে বলেছে বাণভট্ট রচনা করেছিলেন কি? প্রশ্ন হয়, আমাদের বলতে হবে হর্ষচরিত, অবশ্যই এখানে পড়বে কোডিং লাইনগুলো। আরও কিছু লাইন এখানে ইম্পর্টেন্ট দাগাই দিলাম। দেখো গৌড়তন্ত্র কি? এই ব্যাপারটা এখানে পেয়ে যাবে, স্টার করো। পেজ নাম্বার 13 বের করো। দেখো এখানে
মৎস্যান্যায় ব্যাপারটা কি এখানে একটু ব্যাখ্যা করা আছে। আর মৎস্যান্যায় কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো মৎস্যান্যায় সম্পর্কে টিকা বা অনেক সময় আছে মৎস্যান্যায় কী বা মৎস্যান্যায় সম্পর্কে যা জানো লিখো, এই ডিটেলসটা পড়বে। এখান থেকে অনেক শর্ট প্রশ্ন কিন্তু কভার হবে, অনেকগুলো স্টার দেওয়া পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 14 বের করো, এখানকার ইম্পর্টেন্ট কিছু কোডিং করলাম, দেখো এই লাইনগুলো কোডিং করে রাখো। এই যে ওকে, তেমন ইম্পর্টেন্ট না কিন্তু জানার দরকার আছে, প্রশ্ন একটু ডেপ হলে কিন্তু সম্ভাবনা থেকে যায়। এই যে লাইনগুলো যেগুলো কোডিং করা আছে। ওকে, নেক্সট পেজ নাম্বার 15 বের করো। 15 পেজে দেখো কৈবর্ত বিদ্রোহ কি 2 নম্বর 3 নম্বর প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট। আর তার সম্পর্কে এবং সেই সম্পর্কে অনেক শর্ট প্রশ্ন কিন্তু এই রিলেটেড হয়, সেগুলো কোডিং করা থাকলো, অবশ্যই এটা ভালো করে পড়ো। হ্যাঁ, দেখো নিচে আরও কিছু লাইন কোডিং করলাম। ওকে, যেখান থেকে প্রশ্ন আসে সম্ভাবনা রয়েছে সেগুলো দিলাম। নিচে কিছু দেখো লাইন আমি কোডিং করলাম, এগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো পরীক্ষার জন্য, এইগুলো হ্যাঁ পড়বা ভালো করে। পেজ নাম্বার 16 বের করো, দেখো এখানকার কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে যেখান থেকে প্রশ্ন হয়। এই যে দেখো লাইনগুলো অবশ্যই কোডিং করে রেখো। ওকে, নেক্সট পেজ নাম্বার বের করো 17, দেখো এখানকার কিছু ইম্পর্টেন্ট লাইন পরীক্ষার জন্য রয়েছে। এই যে এখানকার ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই পড়বে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তুলে দেয়। নেক্সট ত্রিশক্তি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2 নম্বর 3 নম্বর আকারে, তো দেখো এখানে পেয়ে যাবে সেই সম্পর্কিত বিষয়, অবশ্যই পড়বে, স্টার দিয়ে রাখো। নেক্সট দেখো বলছে তাঞ্জাভুর বা তাঞ্জন নামে একটি নতুন নগরী তৈরি হয়েছিল যা চোলদের, আচ্ছা তার আগে বলে দেখো কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। তো অনেক সময় প্রশ্ন আছে চোল রাজ্য কোথায় গড়ে উঠেছিল বা তার পাশের নদীগুলোর নাম কি, আমাদের বলতে হবে কাবেরী এবং তার শাখা নদী। আচ্ছা এই যে রিলেটেড যে প্রশ্নটা রয়েছে পরের পেজে ডিটেলসটা পাবে। দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট লাইন পাবে 18 পৃষ্ঠাতে। দেখো এখানে আছে যে বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযান গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গন্ডাইকোল চোল উপাধি নেন। তো গন্ডাইকোল চোল অনেক সময় প্রশ্ন হয় যে প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কী ছিল বা গন্ডাইকন্ড চোল কার উপাধি ছিল, আমাদের বলতে হবে প্রথম রাজেন্দ্র চোল। শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোডিং করলাম এগুলো। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার বের করো 19 পেজ। এখানকার কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা কী ধরনের প্রশ্ন হতে পারে সেই কোডিং লাইনগুলো, সেই ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু কোডিং করলাম, এগুলো আন্ডারলাইন করো আর পড়ো ভালো করে। ওকে, নেক্সট দেখো আরও কিছু তথ্য পাবে এখানে। ওকে, যেগুলো লাল কালার করে দেওয়া আছে সবই ইম্পর্টেন্ট, আর স্টারের পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু প্রচুর স্কুলে আসে পরীক্ষায়, অবশ্যই পড়বে। পেজ নাম্বার 20 বের করো, দেখো এখানে আরও কিছু তথ্য পাবে। আর তোমরা যদি এই ব্যাপারে ডিটেলস বুঝতে চাও তাহলে ডিটেলস কিছু ভিডিও আমার আছে চ্যাপ্টার ওয়াইজ, অবশ্যই সেগুলো খেয়াল করো, পড়ো, সেখানে কিন্তু ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে শুধুমাত্র সাজেশন দিলাম তোমাদেরকে। আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে, স্টার করে রাখো। আচ্ছা তারপরে নিচের দিকে চলে আসো, দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য পাবে। এই যে যেগুলো লাইন রয়েছে সেগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে তুলে দেয়, কোডিং করলাম সব। এরপর দেখো পরের পেজ পৃষ্ঠা নাম্বার 21 পাবে এখানকার কিছু ইম্পর্টেন্ট লাইন। ওকে, নেক্সট নিচের দিকে দেখো। ওকে, এগুলো আন্ডারলাইন করো। পেজ নাম্বার 23 দেখো এক্সারসাইজের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1-এর সবগুলো শর্ট প্রশ্ন সলভ করে রেখো, 2-এর সবগুলো সলভ করে রেখো। এবার আসছে 3-এর প্রশ্ন হিসাবে প্রথমত খ নাম্বার, তারপরে গ নাম্বার, তারপরে দেখো ইঙ্গ নাম্বার। তার মধ্যে গ নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর ইঙ্গ নাম্বারটাও দেখে নাও। তারপরে চলে আসছি পরের পেজে 24 পেজের এখানকার 4-এর গ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার বসিয়ে রাখো। চ্যাপ্টার 3 দেখো চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার, পেজ নাম্বার 25। এখানকার প্রথম পেজে এমন ইম্পর্টেন্ট নেই, তবে এই লাইনগুলো পড়তে পারো। আর ভারতের সামন্ত ব্যবস্থা, অনেক সময় 2 নম্বর 3 নম্বর প্রশ্ন হয়, সামন্ত ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো, তখন এগুলো একটু বানিয়ে লিখে দিবে পড়ে। হ্যাঁ, আচ্ছা চলে আসছি পরের পেজে। এই ব্যাপারে কিন্তু ডিটেলস একটা বোঝানোর ভিডিও আছে, স্পেশাল ক্লাস, সেটা অ্যাটেন্ড করতে পারো। দেখো সামন্ত সিস্টেমের প্রথাটা এরকম। ইউরোপের সামন্ততন্ত্র, এখানে দেখো সামন্ততন্ত্র কাকে বলে স্টার করে দেওয়া আছে, পড়ে রেখো, খুব ইম্পর্টেন্ট। চলে আসো পৃষ্ঠা নাম্বার 27, এখানকার কিছু ইম্পর্টেন্ট লাইন কোডিং করা থাকলো আন্ডারলাইন করে, তো এগুলো করো। অনেক প্রশ্ন কিন্তু এখানে তুলে দেয়। ওকে, তবে কিছু প্রশ্ন যদি এখানে তোমার স্যাটিসফ্যাকশন না আসে তুমি অবশ্যই নোটবুক থেকে পড়তে পারো। নোটবুক থেকে যদি পারো শর্ট প্রশ্নগুলো কভার করো, আর এই বইটাও কভার করলেও কিন্তু অনেকটাই হয়ে যাবে পরীক্ষা ভালো। দেখো পৃষ্ঠা নাম্বার 28, এখানকার এই যে প্রশ্নগুলো অর্থাৎ এখানকার ইম্পর্টেন্ট লাইনগুলো রয়েছে, যে বই পড়ো, নোট বই পড়ো, টেক্সট বই পড়ো, কিন্তু সেটাকে খুঁটিয়ে সুন্দর করে বুঝে পড়ো। ওকে, দেখো 28 পেজ বের করো। এটাও এনাফ, এটাও পরীক্ষার জন্য এনাফ একটা বই, কিন্তু তোমার যদি মনে হয় যে আরও কিছু তোমার ভাষার দরকার, আরও কিছু পয়েন্ট দরকার, তার জন্য তুমি এক্সট্রা আরও অনেক বই পড়তে পারো। পৃষ্ঠা নাম্বার 29 বের করো, এখানকার এই লাইনগুলো দেখো একটু জানার দরকার আছে। আচ্ছা এখানে একটা বিষয় বলা হয়নি যে পাল সেন যুগের বাংলার ধনসম্পদ এবং অর্থনীতি সম্পর্কে যা জানো লেখো। একটা বড় প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তখন কিন্তু এটা ডিটেলস এখান থেকে পড়তে হবে আর বানিয়ে লিখতে হবে। তারপর দেখো নিচের দিকে আরও কিছু তথ্য পাবে। দেখো বাঙালির খাওয়া দাওয়া, একটু ইন্টারেস্টিং টপিক, নিজেদের জানা উচিত, তাই না? যেহেতু
আমরাও সবাই এর মধ্যেই আছি, তাই না? অবশ্যই এটা পড়বে, জানবে। যে দিকে দেখো কিছু কোডিং করা লাইন থাকলো, স্টার দিয়ে রাখো। পেজ নাম্বার 30 বের করো। দেখো 30 এখানে রামচরিত সম্পর্কে কিছু বলা আছে। উপরে থেকে আরও কিছু তথ্য পাবে। দেখো সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত। আর সব প্রশ্ন আছে, সন্ধ্যাকার নন্দী কী রচনা করেছেন বা রামচরিত কার লেখা, আমাদের বলতে হবে সন্ধ্যাকার নন্দী। তো আরও কিছু তথ্য এখানে পাবে, ডিটেলস পড়বে। দেখো লাইন করলে আন্ডারলাইন করা আছে। পৃষ্ঠা নাম্বার 31 এখানকার ইম্পর্টেন্ট কিছু লাইন দেখো কোডিং করে রাখলাম। এই লাইনগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন তুলে তুলে দেয় এখান থেকে। দেখো সহজিয়া, তারপরে আছে দেখো আরও কিছু তথ্য। আচ্ছা, এবার নিচে আসে দেখো চর্যাপদ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চর্যাপদ সম্পর্কে প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে রাখবা চর্যাপদ। তারপর দেখো নির্মাণ কি, সেই ব্যাপারটা এখানে লেখা আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু শর্ট প্রশ্ন কিন্তু কভার হয়, যেগুলো আন্ডারলাইন করা আছে। দেখো এই যে বিষয়গুলো, হীনযান, মহাযান, এগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, পেজ নাম্বার 32 বের করো। এখানকার ইম্পর্টেন্ট কিছু লাইন রয়েছে, দেখো এই যে। ওকে, তারপর দেখো নালন্দা সম্পর্কে অনেক সময় 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন হয়। নালন্দা সম্পর্কে প্রশ্নটা এখান থেকে তুমি পড়ে নিলে কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। খুব সুন্দর করে লেখাও আছে এখানে। পেজ নাম্বার 34 বের করো। এখানে দেখো বিক্রমশীল সম্পর্কে অনেক সময় আসে প্রশ্ন। এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন কভার হবে, যেরকম দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ, অর্থাৎ অসিত দীপঙ্কর ছিলেন মহাবীরের অন্যতম একজন মহাচার্য। তারপর দেখো আরও কিছু তথ্য পাবে এখানে, পড়ে রেখে এগুলো সব আন্ডারলাইন করে রাখো। তারপরে ইম্পর্টেন্ট কিছু লাইন এইদিকে আছে। এগুলো যদি ডিটেলস বুঝতে চাও, ডিটেলস ক্লাস করানো আছে, অবশ্যই সেগুলো ফলো করো। এটা শুধুমাত্র সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 37 বের করো। এখানকার ইম্পর্টেন্ট দেখো এই যে গীত গোবিন্দ, জয়দেবের লেখা গ্রন্থের নামকে আমাদের বলতে হবে গীত গোবিন্দ। তারপর দেখো আরও কিছু পাবে তথ্য এখানে আছে। এই যে দানসাগর, অদ্ভুত সাগর কে লিখেছেন, বল্লাল সেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো এখানে পাবে সাহিত্য সমাজ সম্পর্কে যা যেন লিখো, মানে সেন সাম্রাজ্য বা সেন বংশের সাহিত্য এবং সমাজ সম্পর্কে যা যেন লিখো। অনেক সময় প্রশ্ন হয় 3 নম্বর বা 4 নম্বর আকারে, অবশ্যই এটা পড়ে রাখবে। অতীশ দীপঙ্কর সম্পর্কে অনেক সময় প্রশ্ন হয়। দেখো এখানকার সেই ব্যাপারটা ডিটেলস লেখা আছে এবং কিছু কিছু ছোটো প্রশ্ন 1 নম্বর আকারেও হয়, সেগুলো আন্ডারলাইন করা আছে। পেজ নাম্বার 49 বের করো। এখানকার শর্ট প্রশ্ন হিসেবে সবগুলোই পড়ে রেখো। তারপরে শর্ট প্রশ্ন বলতে একের সবগুলো পড়ে রেখো। তারপরে দেখো এখানকার 3-এর বিশেষ করে সবগুলোই ইম্পর্টেন্ট বলবো, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টই বলবো তোমাদেরকে। দেখো গ নাম্বারটা এটা পড়ে রাখবা, সাহিত্য চর্চার পরিচয় দাও, যেটা একটু আগে দেখিয়ে দিলাম যে কোথায় ছিল। পেজ নাম্বার 42 বের করো, 42। এখানকার দেখো এই প্রশ্ন দুটো ইম্পর্টেন্ট রয়েছে, একটা খ নাম্বার, একটা ঘ নাম্বার। তোমাদের অন্যান্য সব সাবজেক্টের সাজেশন তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো, রিভিশন করো। আর এই যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিলাম, এগুলো যদি ডিটেলস বুঝতে চাও, তার জন্য স্পেশাল ক্লাস আছে, অবশ্যই দেখে নিও। খুব ভালো থেকো।